আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম কাঠগোলাপ। লিখেছেন ওয়াসিমা তাসনিম রুহি। প্রিয়ন্তের মুখে তখনও মুচকি হাসি। প্রিয়ন্ত আমার হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে ঘরের বাতি জ্বালালো। তারপর এক ব্যাগ ভর্তি কাঠগোলাপ এনে আমার পায়ের কাছে রাখলো। আমি যেন বিস্ময়ে কথাই বলতে পারছিলাম না, তবুও কোনো ক্রমে বললাম, এতগুলো কাঠগোলাপ? প্রিয়ন্ত আমার হাত দুটো ধরে বলল, চলো প্রিয়সী, আমরা একটা কাঠগোলাপের রাজ্য বানাই, যেখানে শুধু আমি আর আমার অভিমানিনী। আমি জানি তুমি আমার উপর অভিমান করেছ, তোমার যে বড্ড অভিমান, আর তাই তো তুমি আমার অভিমানিনী। কিন্তু আমার মতো সাধারণ পুরুষরা মাঝে মাঝে চরম ভালোবেসেও তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না। তারা সবসময় আপনজনের পাশে থাকতে পারে না। মাঝে মাঝে তারাও ভুল বোঝে, ভালোবাসার মানুষটিকে কখনো কখনো কষ্টও দিয়ে ফেলে। মাঝে মাঝে পরিস্থিতি তাদের অসহায় করে তোলে, কিন্তু তবুও দিন শেষে তারা ভালোবাসে। বাইরের মুখোশধারী কাপুরুষের মতো রূপ ধারণ করে না। আমাদের মতো সাধারণ পুরুষেরা রাগ করলেও বেলা শেষে নিজের প্রিয় মানুষটিকে বুক দিয়ে আগলে রাখতে জানে। আমি কোনো অভিনেতা নই যে সাজিয়ে গুছিয়ে নিজের মনের কথা তোমার নিকট প্রকাশ করব। আমি খুব এলোমেলো ভাবেই বলব, আমি ভালোবাসি আমার কাঠগোলাপের রাজ্যের রানীকে, ভালোবাসি আমার অভিমানিনীকে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। বলেই আমার কপালে ভালোবাসার প্রগাঢ় স্পর্শ এঁকে দিল প্রিয়ন্ত। আমি শিউরে উঠলাম। খেয়াল করলাম প্রিয়ন্তের সঙ্গে এতগুলো দিন সংসার করার পরও এই কম্পন অনুভব করিনি। এই যেন এক অন্যরকম ভালো লাগা। আমার চোখের কোণ বেয়ে একের পর এক জল গড়াতে লাগলো। এই তো আমি কাঁদছি, বহুদিন পর কাঁদছি। আমার পুরো দুনিয়াকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার কান্নারা আবার আমার কাছে ফিরে এসেছে। প্রিয়ন্ত বলল, আজ আমি তোমাকে খুব করে কাঁদাবো প্রিয়সী। আজ ভালোবাসার উষ্ণ শীতল জলে তোমাকে স্নিগ্ধ স্নান করাবো। প্রিয়ন্ত আমার হাতে একটি শপিং ব্যাগ দিল। ব্যাগটা খুলতেই চমকে উঠলাম আমি। ব্যাগের ভিতর একটা নীল রঙের কাতান শাড়ি। এটা সেই শাড়িটা, যে শাড়িটা আমি একবার প্রিয়ন্তর সঙ্গে শপিং করতে গিয়ে পছন্দ করেছিলাম। কিন্তু সেদিন বাড়ির আর সবার জন্য কেনাকাটা করার পর ওনার হাতে বেশি টাকা অবশিষ্ট ছিল না। খরচের কথা চিন্তা করে আমিও আর প্রিয়ন্তকে শাড়ি কেনার কথা কিছু বলিনি। শুধু দোকানদারকে শাড়ির দাম জিজ্ঞেস করে চলে এসেছিলাম। প্রিয়ন্ত বলল, যে দোকানে শাড়িটা দেখেছিলে সেই দোকানে এই শাড়ি আগেই বিক্রি হয়ে গিয়েছিল। পরে পুরো শপিং মল খুঁজে বহু কষ্টে হুবহু সেম শাড়িটা পেয়েছি। এখন শাড়িটা খোলো, এর ভিতর আরো একটা সারপ্রাইজ আছে। বলেই রহস্যমাখা হাসি দিল সে। ওনার এক একটা হাসি এক একটা স্টাইল, কথা বলার ধরন এক এক রকমের। ওনার এই প্রত্যেকটা ধরনেই আমি মুগ্ধ হই, বারংবার এই মানুষটির প্রেমে পড়ি। আমি বললাম, আজ তো কোনো বিশেষ দিন নয়, তাহলে হঠাৎ এত সারপ্রাইজ? প্রিয়ন্তর হাসি মুখটা ম্লান হয়ে গেল। সে গভীর কণ্ঠে বলল, প্রিয় মানুষের জন্য কোনো বিশেষ দিন তারিখের প্রয়োজন নেই, তাদের জন্য প্রতিটা দিনই স্পেশাল। আমি শাড়ির ভাঁজ খুলতেই দেখলাম বান্দরবান যাওয়ার দুটো টিকিট। আমি অবাক নয়নে ওনার দিকে তাকালাম। সে তার ঠোঁটে সেই হাসিটা ধরে রেখে বলল, আমরা আজ রাতের বাসে করে নীলগিরি যাচ্ছি। সব ঠিক থাকলে কাল সকালে ডাইরেক্ট বান্দরবান পৌঁছাবো ইনশাল্লাহ। আমি হতবিহ্বল গলায় বললাম, হঠাৎ বান্দরবান? না মানে তুমি তো আগে থেকে এই ব্যাপারে কিছু বলনি, তাই বলছিলাম আর কি। প্রিয়ন্ত বলল, কাল কি জানো? পূর্ণিমা। আমাকে নিশ্চুপ থাকতে দেখে প্রিয়ন্ত আবারও বলল, তোমার মনে আছে আমাদের বিয়ের পর তুমি একবার বলেছিলে যে তোমার ইচ্ছে নীলগিরি গিয়ে নীলাভ সাদা আকাশে আমার হাতে হাত রেখে পূর্ণিমা দেখবে? বিয়ের পর কতটাই না আবেগী ছিলে তুমি। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম, একটা মেয়ে কি করে এতটা আবেগী হতে পারে।
কিন্তু আজ বুঝি আমি সেই সৌভাগ্যবান পুরুষদের মধ্যে একজন, যার স্ত্রী তার স্বামীর জন্য এতটা আবেগ পুষে রাখে। কিন্তু তখন পূর্ণিমা ছিল না, তাই আমি ভেবেছিলাম এই পূর্ণিমায় তোমায় নিয়ে নীলগিরি যাব। আমি প্ল্যান মাফিক আরো 3 দিন আগেই তোমার জন্য শাড়ি কিনে রেখেছিলাম, কিন্তু ঝামেলা বাঁধলো অফিস নিয়ে। কিছুতেই ছুটি ম্যানেজ হচ্ছিল না। এর জন্য আমার গত 2 দিন যাবৎ ভীষণ মেজাজ খারাপ ছিল। যখন মনে হতো এবারও তোমাকে নিয়ে কোথাও যাওয়া হবে না, তখন রাগটা আরো বহু গুণ বেড়ে যেত। তাই আজ সকালে যখন অফিসে যাবার সময় কাঠগোলাপের কথা বলছিলে, তখন আমার মাথায় সেই দুশ্চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। জানি আমার অভিমানিনী আমার কথায় অভিমান করেছে, তাই তো তার মান ভাঙাতে এত আয়োজন। আমি প্রিয়ন্তর কথার মাঝপথে ওনাকে থামিয়ে দিয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, শেষ অবধি তবে ছুটি পেয়েছো? প্রিয়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে। আমি খুশিতে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। আমার এমন কাণ্ড দেখে হাসছে প্রিয়ন্ত। বিয়ের পর এ প্রথম ওনার আর আমার দূরে কোথাও জার্নি করা। কিন্তু পর মুহূর্তেই আমার এই উত্তেজনায় ভাটা পড়ল। মুখের হাসি নিমিষে উধাও হয়ে গেল। আমি উসখুস করে বললাম, আমরা তো বান্দরবন যাব। কিন্তু প্রিয়ন্ত আমার অসমাপ্ত কথা বুঝতে পেরে বলল, তুই মায়ের কথা ভাবছো তাই তো? ভেবো না, মা তোমাকে কিচ্ছু বলবে না। তুমি কি ভেবেছ তুমি না বললে বাড়িতে কি চলে আমি সেটা জানতে পারবো না? দিন শেষে বউ আর মা দুজনই তো আমারই, তাদের হাড়ে হাড়ে আমার চেনা। তুমি না বললেও আমি জানি মা তোমাকে নানা রকম ভাবে এটা ওটা নিয়ে বলে, কিন্তু ওই যে মাঝে মাঝে আমরা বুঝেও পরিস্থিতির কাছে হার মেনে নিই, সেজন্য আমিও চুপ ছিলাম। আমি বললাম, তুমি কি কিছু বলেছ মামনিকে? তুমি হয়তো খেয়াল করে থাকবে, অফিস থেকে ফিরে আমি কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে যাই। এখান থেকে সোজা আমি আমার মায়ের ঘরে যাই, তারপর মাকে আমাদের আজকে নীলগিরি যাবার কথাটা বলি। এতে করে মা জিজ্ঞেস করলেন, বেড়াতে যাবার কথাটা কে আগে বলেছে? আমি বললাম, আমি বলেছি। মা হয়তো বিষয়টা তেমন পছন্দ করেননি, কিংবা আমার কথায় আশ্বস্ত হতে পারেনি। সেটা মায়ের কথার ধরনেই খানিকটা টের পেয়েছি। এরপর মা যখন তোমার সম্পর্কে এটা ওটা বলছিল, তখন আমি বলেছি আমার এসব শোনার দরকার নেই। আমার স্ত্রী কেমন সেই বিষয়ে আমি আগে থেকেই অবগত, আর আমি আমার মাকেও খুব ভালো করে চিনি। অবশেষে আমি আমার মায়ের সামনে দুটো অপশন রেখেছি। নাম্বার 1, সে তুমি যেমন তোমাকে তেমন মেনে নিয়েই সংসার করবেন, কারণ তোমাকে তারাই পছন্দ করে এ বাড়িতে এনেছেন, আমি আনিনি। আর নাম্বার 2, আমি আর আমার স্ত্রী এই সংসার থেকে আলাদা হয়ে যাব। সেক্ষেত্রে অবশ্যই আমি বাবা মায়ের কোনো দায়িত্ব থেকে পিছপা হব না, দূর থেকে সব দায়িত্ব পালন করব। এখন যদি সে তার ছেলেকে চায় তাহলে সব মেনে নিতে হবে, অন্যথায় তার ছেলেকে হারাতে হবে। এখন সিদ্ধান্ত তাদের, কারণ যেখানে আমার স্ত্রীর দিনের পর দিন অসম্মান হবে, সেখানে আমি তো কিছুতেই মেনে নিতে পারবো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও স্ত্রীর সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব স্বামীরই, যা অনেক মানুষই জানে না, বলল প্রিয়ন্ত। আমার চোখের জল তখন বেসামালভাবে একের পর এক বিন্দু কণা হয়ে ঝরে পড়ছে। এই মানুষটি আমার স্বামী, এটা ভাবতে আমার পুরো দুনিয়ার সুখকে তুচ্ছ মনে হচ্ছে। আমি কতটা ভাগ্যবতী! তা না হলে কজন মেয়ে এমন মানুষকে সারা জীবনের সঙ্গী হিসেবে পায়? আমার কান্না বেড়েই চলেছে, রীতিমতো হেঁচকে ওঠা শুরু হয়েছে। তবুও প্রিয়ন্ত আমার কান্না থামানোর কোনো চেষ্টা করলো না। সে মুগ্ধ হয়ে আমার কান্না দেখতে ব্যস্ত। কাঁদতে কাঁদতে আমার ফর্সা গাল রীতিমতো লালচে বর্ণ ধারণ করেছে। প্রিয়ন্ত বলল, বলেছিলাম না আমি আজ তোমাকে খুব করে কাঁদাবো, কারণ মাঝে মাঝে প্রিয় মানুষের কান্নাও যে ভীষণ স্বস্তির হয়। প্রিয়ন্ত হঠাৎ আমার কাছাকাছি এসে আমার চিবুক ধরে চোখের পাতার উপর আলতো ঠোঁট ছুঁয়ে দিল, আর অদ্ভুতভাবে আমার কান্নাটাও তখন থেমে গেল। এরপর উনি আর কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে।
মানুষটার প্রত্যেকটা কাজেই প্রবল ব্যক্তিত্ববোধের ছাপ। ওনার গম্ভীরতাই মানুষকে বরাবরই আকর্ষণ করতে বাধ্য করে। আর ওনার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওই নিখাত সুন্দর হাসি, যা মন কেড়ে নেয় এক নিমিষেই। আমি নীল কাতান শাড়ির সাথে টুকটাক গহনা আর হালকা মেকআপ করলাম। হাতে ম্যাচিং চুড়ি আর চুলটাকে নিয়ে সুন্দর করে খোপা বাঁধলাম। প্রিয়ন্ত বান্দরবান যাবার জন্য ব্যাগ প্যাক করতে ব্যস্ত। কাজের ফাঁকে ফাঁকে উনি সামনে পড়ে থাকা সিল্কের চুলগুলোকে হাত দিয়ে বারবার ঠিক করে দিচ্ছে, যেন এই ছোট কাজটিও ভীষণ যত্নের সাথে করছে সে। আমি নিঃশব্দে ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম, তারপর বললাম, আমাকে কেমন লাগছে প্রিয়? প্রিয়ন্ত নিজের হাতের টি শার্টটা ব্যাগের বাম পাশে রাখলো, তারপর আমার দিকে ঘুরে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করে বলল, চলো আগে আয়নার সামনে দাঁড়াই, তারপর বলছি। তার কথা মতো আমিও আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। প্রিয়ন্ত আমার ঠিক পিছনে দাঁড়ালো, তারপর একটানে আমার খোপা খুলে ফেলল, আর সাথে সাথে আমার কোমর সমান লম্বা চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ল। আমি আটকে ওঠা গলায় বললাম, এ কি করলে তুমি? চুল খুলে ফেললে? এত কষ্ট করে খোপা বেঁধেছিলাম। প্রিয়ন্ত হাত দিয়ে আমার চুল ঠিক করে দিয়ে একপাশের কিছু চুল সামনে এনে দিল। তারপর ব্যাগ ভর্তি কাঠগোলাপ থেকে একটা কাঠগোলাপ নিয়ে আমার কানের পাশে গুজে দিল। বলল, এখন ঠিক আছে। আমি আয়নায় তাকিয়ে নিজেকে দেখতে লাগলাম। বাস্তবে এখন আমাকে আগের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। আসলে কত খেয়াল এই মানুষটার। একবার দেখেই খুদ বের করে ফেলল। কিন্তু সেখান থেকে চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে ফেললাম। অদ্ভুত ঘোর লাগা মহাবিষ্ট কণ্ঠে বললাম, তোমাকে হয়তো কখনো বলা হয়নি, ভালোবাসি প্রিয়। ভালোবাসার পরিমাপের অঙ্কটা জানা থাকলে এখনই হয়তো এর একটা বিশাল অঙ্ক কষে ফেলতাম। প্রিয়ন্ত স্বাভাবিকই ছিল। যে কোনো পরিস্থিতিতেই স্বাভাবিক থাকা তার চরিত্রে অন্যতম একটা বৈশিষ্ট্য। হঠাৎ আবেগপ্রবণ হওয়া তার স্বভাব বিরুদ্ধ। উনি আমার হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, প্রকাশ্যের চেয়ে অপ্রকাশ্যেই অধিক ভালোবাসি প্রিয়তমা। রাতের আকাশে মস্ত এক গোল চাঁদ, বাসের জানালা ভেদ করে একই সাথে শীতল হাওয়া আর চাঁদনি রাতের আলো প্রবেশ করছে। বাতাসে আমার খোলা চুলগুলো বারবার উড়ে চলেছে বেসামাল ভাবে। বাস বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে আরো ঘন্টাখানেক আগেই। আমার চুলগুলো বারবার উড়ে প্রিয়ন্তর মুখে এসে লাগছে, আর প্রিয়ন্ত নীরবে আমার মাথুম চুলের ঘ্রাণে ডুব দিয়েছে। এর বেশ কিছুক্ষণ পর বাসের বাতি নিভিয়ে দিতেই সে আমাকে এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। আমি ওনার কাঁধে মাথা রেখে বললাম, আচ্ছা প্রিয়, যদি আমাদের কাঠগোলাপের রাজ্যে আরো একজন প্রবেশ করে তাহলে কেমন হয়? মুহূর্তেই প্রিয়ন্তর হাসি মাখা মুখে বিষাদ নামলো। গভীর কণ্ঠে বলল, না, আমাদের কাঠগোলাপের রাজ্যে আমি আর আমার অভিমানিনী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির স্থান নেই। আমি মুচকি হেসে বললাম, সে যদি সেই রাজ্যের রাজকন্যা অথবা রাজপুত্র হয়, তবুও কি তার প্রবেশ নিষিদ্ধ? প্রিয়ন্ত আমার কথায় চমকে আমার দিকে তাকালো। আমি মুখের হাসিটাকে আরেকটু বিস্তৃত করে বললাম, তুমি কি ভেবেছ সারপ্রাইজ শুধু তুমি একাই দিতে পারো, আমি পারি না? আজ রাতেই তোমাকে সব বলতে চেয়েছিলাম, তাই তো সকালে তোমাকে কাঠগোলাপ আনতে বলেছিলাম। ভেবেছিলাম কাঠগোলাপে মুড়ে তোমায় খুশি সংবাদ দিব, কিন্তু প্রিয়ন্ত আমাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু তার আগেই আমার অভিমানিনীর আমার উপর অভিমান জমেছে, তাই তো? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। প্রিয়ন্ত হঠাৎ আমার পেটের উপর হাত রেখে বলল, এটা সত্যি? আমি খেয়াল করলাম প্রিয়ন্তর গলা কাঁপছিল। আমি ঠোঁটে ঠোঁট চেপে বললাম, হুম। প্রিয়ন্ত আমার পেটের সাথে নিজের কান ঠেকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। গাড়ির শব্দে কি বুঝলো কে জানে, তবে ওনার সারা শরীর কাঁপছিল। প্রিয়ন্ত অভিযোগের সুরে বলল, তোমার এত অভিমান প্রেয়সী
যে এত বড় একটা কথা তুমি আমাকে আড়াল করে গেলে। বড্ড করুণ শোনালো প্রিয়ন্তর কণ্ঠস্বর। চাঁদের আলোয় একবার ওনার স্নান মুখটা দেখে চমকে উঠলাম আমি। প্রিয়ন্ত কাঁদছিল। আমি এ যাবৎকাল কোনোদিন প্রিয়ন্তর চোখে জল দেখিনি। ওনার এতটা আবেগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আমি রীতিমতো হতভম্ব। সত্যি বাবা হওয়ার অনুভূতিটা বুঝি এমনই। প্রিয়ন্ত আমার কপালে গভীরভাবে ঠোঁট স্পর্শ করে বলল, আমার কাঠগোলাপের রাজ্যে নতুন অতিথিকে স্বাগতম। আমি ভালোবাসি আমার কাঠগোলাপ রাজ্যকে। আমি ভালোবাসি আমার রাজ্যের রানীকে। আমি ভালোবাসি আমার সুপ্রিয় অথবা সুপ্রিয়াকে। আমি সাথে সাথে নাম দুটি মুখে আওড়ালাম। সুপ্রিয় আর সুপ্রিয়া, বাহ, দারুণ নাম তো। প্রিয়ন্ত বলল, আমি ভালোবাসি আমার সুপ্রিয় আর সুপ্রিয়ার আম্মুকে। আমি হেসে বললাম, ওদের আম্মু অনেক ভালোবাসে তাদের আব্বুকে। প্রিয়ন্ত আমাকে সারাটা পথ বুকে আগলে রাখলো। বাসের একটু ঝাঁকুনিতেও সে আমাকে শক্ত করে ধরে রইল, যেন আমার এতটুকু কোনো সমস্যা না হয়। আমি প্রতিটা ঝাঁকুনিতে প্রিয়ন্তর বুকের কম্পন অনুভব করেছিলাম। এই কম্পন অন্যরকম কম্পন, যা এর আগে কখনো শুনিনি। আমি প্রিয়ন্তর বুকে নির্ভর হয়ে মাথা রেখে চোখ বুঝলাম। মুহূর্তেই সেই কাঠগোলাপ রাজ্যে প্রবেশ করলাম। চারদিকে কেবল সাদা আর হলুদ মিশেল কাঠগোলাপ। সেখানে শুধু আমি, প্রিয়ন্ত আর আমাদের ছোট্ট অতিথি। গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।